সেই অন্ধকারের মধ্যে কে যেন দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। আমার হাতে একটা মোমবাতি ছিল, সেটা দপ করে নিভে গেল। একেবারে নিশ্চিদ্র অন্ধকার। কোন দিকে যাব, কি করব ভেবে পেলাম না। একটা সরু সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম। একটু এদিক ওদিক হলেই পতন নিশ্চিত। দেয়ালে পিঠ চেপে দাঁড়ালাম। সেই অন্ধকারের মধ্যে একটা সাদা কঙ্কালের কাঠামো আমার দিকে এগিয়ে আসছে। কি করব ভেবে না পেয়ে চিৎকার করে উঠলাম, কিশোরী, কিশোরী বাঁচাও, বাঁচাও আমাকে কিশোরী। কোনো উত্তর এলো না। সেই ছোট ঘরের মধ্যে আমার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। সেই কঙ্কাল মূর্তি আমার আরো কাছে এগিয়ে আসছে। আমি ভয়ে চোখ বুজে ফেলেছি। হঠাৎ উপর থেকে একটা আলোর রেখা এসে আমার চোখে পড়ল, আর কঙ্কালটা অদৃশ্য হয়ে গেল। কে যেন হাত বাড়িয়ে দিল। আমি আস্তে আস্তে উঠে এলাম ওপরে, কিন্তু ওপরে উঠে মাথাটা কেমন ঘুরে উঠল। জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। বিভূতি, বিভূতি। আমরা এসেছিলাম চারির শ্বশুর বাড়িতে, তার মেয়ের অন্নপ্রাশনে। চারির মামা শ্বশুর ব্রজভূষণ, তার সাথে আমাদের আগেই আলাপ ছিল। ব্রজভূষণ আমাদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারানা তার বৌঠান আগেই চলে গিয়েছিল, আর আমরা অন্নপ্রাশনের দিন ভোরে রওনা দিয়েছিলাম। দুপুরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। বহুদিন পরে ব্রজভূষণের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তিনিও আমাদের খুবই আপ্যায়ন করলেন, আর চারিকে দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সন্তান কোলে সে যেন সাক্ষাৎ জগৎধাত্রী। চারিও খুব খুশি আমাদের দেখে। চারি বলল, কাকা বাবুরা যে আমাদের বাড়িতে এসেছেন, এতে আমরা যে কি খুশি হয়েছি তা মুখে বলে বোঝাতে পারবো না। কিন্তু কাকা বাবু, আপনাদের কিন্তু আজকেই ছাড়ছি না, আরো দুদিন আপনাদের থেকে যেতেই হবে। এই দেখ চারিমা, তোর জন্য কি এনেছি। সেই যে তোদের বাড়ি যেতাম আর তুই আমাকে আনতে বলতিস, আমি কেবলই ভুলে যেতাম, আজ কিন্তু ভুলিনি। এই নে। ওমা কাকা বাবু, আপনি এখনো মনে রেখেছেন সেই লেসের নকশা? খুব ভালো করেছেন কাকা বাবু। আচ্ছা কাকা বাবু, আপনারা যে এখনো রবিবার বিকেলে আমাদের মটলেনের বাড়িতে আসেন, তাতে আমি খুব নিশ্চিন্ত হই। না হলে বাবার সময়ই কাটতো না। আপনারা বসুন না কাকা বাবু, মামা বাবুর সাথে গল্প করুন, আমি ওদিকে যাই, পরে আসবো, কেমন? চারি চলে গেল। সত্যি তো অনুষ্ঠান বাড়ি, তার এখন কত কাজ। ব্রজভূষণ বাবু বললেন, চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিন, তারপর জমিয়ে গল্প হবে। তারানাথ বাবু ওদিকে আছেন। ব্রজভূষণ বাবু আমাদের নিয়ে বাড়ির উঠোনের দিকে গেলেন। সেখানেই মেহরাব বেঁধে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেখানেই দেখা হয়ে গেল তারানাথের সাথে। সে তো আমাদের দেখে খুব খুশি, বলল, আরে বিভূতি, কিশোরী, তোমরা এসে গেছো। সত্যি তোমরা না আসা অব্দি কেমন যেন খালি খালি লাগছিল। চলো চলো চলো, বেলা হয়ে গেছে, খাওয়া সেরে নিয়ে তারপর গপ্প হবে। চলো। ভুঁড়িভোজ ছেড়ে আমরা ব্রজভূষণের ঘরে গেলাম। ব্রজভূষণ তার ঘরে আমাদের বিশ্রাম নেবার ব্যবস্থা করে বললেন, আপনারা এখানে বিশ্রাম করুন, আমি একটু পরেই আসছি। এখনো তো আত্মীয় কুটুম্ব সবার তো খাওয়া হয়নি। আমি একটু সব দেখে শুনে আসছি, আর তারানাথ বাবুকেও এখানে পাঠিয়ে দিচ্ছি। ব্রজভূষণ চলে গেলে আমরা কিছুক্ষণ তারানাথের জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে এলো না। ভোরে ট্রেন ধরতে হয়েছিল, তাই খাবার পর ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, দেখি তারানাথ এসে আমাদের পাশে বসে রয়েছে, আর কিশোরী তাকে কিছু বলছে। আমি চোখ মেলে তাকাতে কিশোরী বলল, এই তো বিভূতি উঠে পড়েছে। ঠাকুর মশাই কি বলছে শোনো। না না, তেমন কিছু নয়। বলছিলাম কালকের দিনটা থেকে যাও। চারি তোমাদের কিছুতেই ছাড়তে চাইছে না, আমাকে বারবার বলছে তোমাদের রাজি করাতে। এই সময় ব্রজভূষণ এসে ঘরে ঢুকলেন। তার মুখে চিন্তার ছায়া। তিনি বললেন, যাক, আপনারা সকলেই এখানে আছেন, আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করার আছে। কি হয়েছে ব্রজভূষণ বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে আমাদের পরিবারের কোনো ব্যাপার নয়। পাশের গ্রামে আমার এক বন্ধু এসেছে, তার মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে। অবশ্য সমস্যাটা ঠিক কি আমি সেটা ভালোভাবে জানি না। চারি এ ব্যাপারে ভালো বলতে পারবে,
সে মেয়েটিকে দেখেছে। এই সময় চারি ঘরে ঢুকতে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেল। ব্রজভূষণকে দেখে সে মাথায় ঘোমটাটা বেশি করে টেনে দিল। ব্রজভূষণ তাকে বললে, এসো এসো মা, তুমি এসেছো, ভালো হয়েছে। আমি তারানাথ বাবুকে অমিয়র মেয়ের কথা বলছিলাম। তুমি তো তাকে দেখেছো, একটু বলো না তার ব্যাপারটা। চারি ভেতরে ঢুকে তারানাথের পাশে বসল। সে তারানাথের মুখের দিকে একবার তাকালো, তারপর বলল, হ্যাঁ, তার মধ্যে যে অদ্ভুত কিছু আছে আমি তাকে দেখেই বুঝতে পেরেছিলাম। অমিয় কাকার মেয়ের নাম মুন্নি। আসলে ওরা এখানে থাকে না, কলকাতায় থাকে। আগে একবার ওদের কলকাতার বাড়িতে আমি গিয়েছিলাম, তখন আমার সাথে মুন্নির খুব ভাব হয়ে গিয়েছিল। তারপরে কিছুদিন আগে শুনলাম আমাদের পাশের গ্রামে তাদের যে পুরনো বাড়ি আছে সেখানে তারা এসেছে। তাই তাকে এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য গেলাম, কিন্তু সে আমাকে চিনতেই পারলো না। তাকে পুরো অন্য রকম দেখালো। কাকিমা আমার কাছে কান্নাকাটি করলেন। মুন্নি এই বাড়িতে আসার পর থেকে নাকি অন্যরকম হয়ে গেছে। সে নিজের মতো থাকে, কারোর সাথে কথা বলে না। আর ওই বাড়ি থেকে সে নাকি আর কলকাতায় ফিরে যেতেও চায় না। অনুষ্ঠানেও ওনারা কেউ এলেন না। তারানাথ বাবু, আপনি আগামীকাল একবার যাবেন ওদের বাড়ি। বেশি দূর নয়, এই পাশের গ্রামে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একবার যাও। আমিও যেতাম, কিন্তু বাচ্চা নিয়ে কি করে যাব বলো তো। আসলে মনিকে দেখে আমার মনটা এত খারাপ হয়ে গেছে। তারানাথ চারির মাথায় হাত বুলিয়ে বললে, নিশ্চয়ই যাব মা। তুই বলছিস, ব্রজভূষণ বাবু বলছেন, আমি নিশ্চয়ই যাব। না না, শুধু আমি নয়, আমরা যাব। তোর কাকা বাবুরাও আমার সাথে যাবে। কি, যাবে তো তোমরা? আমি আর কিশোরী পরস্পরের দিকে তাকালাম। পরের দিন একটা ছুটি আছে, সুতরাং যাওয়া যেতেই পারে। আর তারানাথের সাথে কোথাও যেতে পারলে সেটা আমাদের সৌভাগ্য বলে মনে করি, কারণ সেখানে আমাদের যে অভিজ্ঞতা হয় সেটা আমাদের জীবনের অমূল্য সম্পদ হয়ে থাকে। আর আমার ভ্রমণের নেশা চিরকালীন। কোথাও ভ্রমণের সুযোগ পেলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। তাই বললাম, হ্যাঁ ঠিক আছে, আমাদের তো কাল একটা ছুটি আছে। খুব ভালো হয় তাহলে। আগামীকাল একটা গরুর গাড়ির ব্যবস্থা করে রাখছি আমি। আসলে আপনাদের বলতে দ্বিধা নেই, আমি আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিলাম। এক সময় আমি তারানাথ বাবুর বিশেষ ক্ষমতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলাম ঠিকই, কিন্তু এখন আমার ওনার উপরে যে বিশ্বাস আর শ্রদ্ধা জন্মেছে, তাতে অমিয় যখন তার মেয়ের সমস্যার কথা বলল, আমার প্রথমেই তারানাথ বাবুর কথা মনে হয়েছিল। বেশ বেশ, ঠিক আছে। সেসব অতীতের কথা আর তোলার দরকার নেই। কিশোরী আর বিভূতি সবই জানে। তবে একটা ব্যাপারে আমাদের ক্ষমা করে দিতে হবে ব্রজবাবু। আজ রাতে কিন্তু খাওয়াটা মাপ করে দিতে হবে। দুপুরে অনেক খাওয়া হয়ে গেছে। আমরাও তারানাথকে সমর্থন করলাম। ইতিমধ্যে চারি উঠে গিয়েছিল আগেই। তার কন্যা কান্না শুরু করেছিল, সে কারণে তার চলে যাওয়া। আমরা চারজনে আরো কিছুক্ষণ গল্পগুজব করলাম। ব্রজবাবু বললেন, তাহলে আমরা কালকে সকালে রওনা দিচ্ছি। এখন আর বেশি কিছু বলবো না, আপনারা গিয়েই সবকিছু দেখবেন। পরের দিন সকালে আমরা রওনা দিলাম। প্রায় ঘন্টাখানেকের পথ। তবে গরুর গাড়িতে চড়ে ঘন্টাখানেকের পথ গ্রামের রাস্তায় যাওয়া যে কি নিদারুণ অভিজ্ঞতা, তা যারা গেছে তারাই জানে। তবে আমি আর কিশোরী নিচু গলায় আলোচনা করছিলাম, কি জানি কি ধরনের চমক সেখানে অপেক্ষা করছে। কারণ তারানাথের সঙ্গে আমরা যেখানে যেখানে গিয়েছি সেখানেই আমাদের অদ্ভুত সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। সকালবেলা নরম রোদে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সত্যিই সেখানে আমাদের জন্য একটা চমক অপেক্ষা করছিল। গ্রামের নাম প্রতাপগড়, আর আমরা এসে দাঁড়ালাম প্রতাপগড়ের রাজবাড়ির সামনে। তবে নামেই রাজবাড়ি, এখন আর রাজবাড়ির কোনো জৌলুস অবশিষ্ট নেই। কিন্তু রাজবাড়ির কাঠামোটা দেখে বোঝা যাচ্ছে একসময় এই রাজবাড়ি যথেষ্ট সমৃদ্ধ ছিল। এখন রাজবাড়ির সিংহ দরজা ভেঙে গেছে। সেখানে গিয়ে আমরা ঢুকে দেখলাম ডান দিকের 2 মহলা বাড়ি এখনো আছে, তবে জরাজীর্ণ অবস্থা। শুধু কয়েকটা ঘর ভালো আছে। বাঁ দিকে কিছু ধ্বংসস্তূপ জমা হয়ে রয়েছে, সেখানে একটা মন্দির রয়েছে ভাঙা অবস্থায়। মন্দির লাগোয়া যে ঘরগুলি ছিল সেগুলিই ধ্বংস হয়ে ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। পিছনে প্রচুর গাছপালা, জঙ্গল,
তার ফাঁক দিয়ে একটা পুকুর দেখা যাচ্ছে। ব্রজবাবু গরুর গাড়ি থেকে নেমে ডাকলেন, আমিও আমিও সামনের একটা ঘর থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, ও এই তোমরা এসে গেছো, এসো এসো, আপনারাও আসুন আসুন আসুন। দুধাপ সিঁড়ির ওপরে দুটো ঘর, এর মধ্যে একটি ঘরে আমরা ঢুকলাম। ঘরটি বেশ বড়, একটা চৌকি রয়েছে, আলমারিও রয়েছে এক কোণে। সমস্ত ঘরে একটা পুরনো পুরনো ভাব, তবে পুরনো হলেও ঘরটা বেশ পরিষ্কার। অমিয়বাবু আমাদের চৌকির ওপরে বসতে বললেন। ব্রজবাবু আমাদের সাথে অমিয়বাবুর আলাপ করিয়ে দিলেন। অমিয়বাবু বললেন, আপনারা এসেছেন, ভীষণ খুশি হয়েছি। দেখুন, আমরা শহরের মানুষ, এই গ্রামে এসে আটকে গেছি। এখানকার লোকজনের সাথেও বিশেষ আলাপ পরিচয় নেই, তাই আপনারা এসেছেন বলে বুকে একটু বল পাচ্ছি, বুঝলেন? আচ্ছা, আপনারা একটু বসুন, আমি আগে আপনাদের জন্য একটু এই জল খাবারের ব্যবস্থা করি, কেমন? একটু বসুন, আমি আসছি। হ্যাঁ, এই বলে তিনি ভেতরের ঘরে চলে গেলেন। আমি তারানাথ মানে ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে দেখি সে গম্ভীর মুখে বসে আছে, তার কপালে চিন্তার ভাঁজ। আমি তাকে কিছু জিজ্ঞেস না করে ব্রজবাবুকে বললাম, আচ্ছা, এই বাড়ির অবস্থা তো খুবই খারাপ, তাও এনারা শহর থেকে এখানে এলেন কেন? এই বাড়িতে কি এখন অন্য কেউ থাকে নাকি? দেখুন, আমিও ঠিক জানি না এদের পারিবারিক ব্যাপার। অমিয়র শহরে বাড়ি আছে, সে ব্যবসা করে। সে এই বাড়িতে আগে এসেছে কিনা তাও জানি না। তার বাবার আমলে থেকেই তারা শহরের বাসিন্দা। তবে সে যে কোনো এক রাজবাড়ির ছেলে, তাদের দেশের বাড়িতে সম্পত্তি আছে শুনেছিলাম। এই সময় একটি মেয়ে 17-18 বছর বয়স হবে ভিতরের ঘর থেকে বেরিয়ে এসে আমাদের সামনে দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে গেল। সে আমাদের দিকে চেয়েও দেখল না। আমরা যে তার দিকে চেয়ে আছি সে ভ্রুক্ষেপই করল না। একটা সাধারণ সুতির শাড়ি পরা, চুল খোলা, তার হাতে আয়নার মতো কি একটা রয়েছে, নজরে পড়ল। ভেতর থেকে মহিলা কণ্ঠে একটা আওয়াজ পেলাম, মুন্নি, এই মুন্নি। ভেতর থেকে ব্যস্তভাবে অমিয়বাবু বেরিয়ে এলেন, বললেন, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। আপনারা দেখলেন মুন্নিকে? কোথায় যে যায় এই মেয়েটা, এই হয়েছে এক চিন্তা। মুন্নি, ওরে মুন্নি রে, শেফালি, শেফালি। তিনি শেফালি নামে কাউকে ডাকতে ডাকতে বাইরে বেরিয়ে গেলেন। আমরা কি করব বুঝতে পারছিলাম না। কিশোরী, ব্রজবাবু দুজনেই অমিয়বাবুর সাথে বেরিয়ে গেল। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, কি বুঝছেন ঠাকুরমশাই? কি বুঝবো? তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি, ওই যে মেয়েটি, চারি বোধ হয় এই মেয়েটির কথাই বলছিল, তাই না? কিন্তু মেয়েটি আমাদের সামনে দিয়ে চলে গেল, একবার তাকিয়েও দেখলো না। কিরকম একটা অস্বাভাবিক মনে হলো না? এখানে অস্বাভাবিক তো অনেক কিছুই, সেটা তো আমি এখানে এসেই টের পেয়েছি, কিন্তু মেয়েটির সঙ্গে ঠিক কি ঘটেছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এটা তো একটা প্রায় পোড়ো বাড়ি বলে বোঝাই যাচ্ছে। আমি হলে তো একদিনও থাকতে রাজি হতাম না। এরা কি করে আছেন কে জানে। দিনের বেলাতেই কেমন গাটা ছমছম ভাব করে, রাতের বেলা কি হয় কে জানে। এমন সময় অমিয়বাবু, ব্রজবাবু আর কিশোরী ঘরে এসে ঢুকলো। অমিয়বাবু বললেন, আপনারা একটু বসুন, আমি একটু আসছি ভেতর থেকে, তারপর এসে সব বলছি আপনাদের। অমিয়বাবু ভেতরের ঘরের দিকে চলে গেলেন। কিশোরী বলল, বাড়িটা বেশ বড়, একসময় নাকি রাজবাড়ি ছিল। সত্যি, কিন্তু এখন আর কিছু নেই, শুধু বদনাম আছে। গ্রামের লোকজন এটাকে ভুতুড়ে বাড়ি বলে। অমিয়বাবুই বলছিলেন, মেয়েটি কোথায় গেল? তোমরা যে ওর পিছন পিছন গেলে কিছু দেখলে? কিছুই দেখলাম না। মেয়েটি ওই মন্দিরের চাতালে বসে পড়ল। শেফালি নামে একজনকে তার কাছে রেখে আমরা চলে এলাম। আসার সময় কিছু কথা অমিয়বাবুর মুখে শুনেছিলাম। দেখলেন তো মেয়েটিকে, কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। কি হয়েছে কে জানে। অথচ কলকাতায় যখন দেখেছিলাম কত হাসি খুশি ছিল, চারির সাথে কত গল্প। কিন্তু এবারে যখন চারিকে নিয়ে এখানে এদের বাড়ি নিমন্ত্রণ করতে এলাম, তখন সে আমাদের চিনতেও পারল না। মেয়েটি কলকাতায় পড়াশোনা করে, কিন্তু এখন নাকি এখান থেকে যেতেই চাইছে না। এই সময় অমিয়বাবু আবার এসে ঘরে ঢুকলেন, সঙ্গে আর একজন লোক। সে খাবারের থালা নিয়ে এসে আমাদের সামনে টেবিলে রাখলো।
ব্রজবাবু বললেন, আরে এসবের কি দরকার ছিল? তোমাকে তো আমরা নিমন্ত্রণ করে গিয়েছিলাম, তুমি ঘটনাচক্রে যেতে পারলে না। একটু মিষ্টি এনেছি, নাও। আচ্ছা, বেশ বেশ। আসলে গ্রামে গঞ্জে তো বেশি কিছু পাওয়া যায় না, তাই ঘরে যা ছিল তাই দিয়েই আর কি এই জল খাবারের ব্যবস্থা করতে হলো। তারপর আমার মন মেজাজও ঠিক ভালো নেই। তোমাদের বৌঠানকেও কিছু বলতে পারি না, আমার থেকে তার অবস্থা আরো খারাপ। আর কিছুদিন এখানে থাকলে আমরা মনে হয় এবার পাগল হয়ে যাব। আরে ভেঙে পড়ছো কেন? তুমি ভেঙে পড়লে বৌঠান আর মুন্নির অবস্থা কি হবে? এরকম হবে জানলে কখনো এখানে আসতাম না। মুন্নি আমাদের একমাত্র মেয়ে। এখন এখন ওর যদি কিছু হয়ে যায় আমরা একদম শেষ হয়ে যাব। মনে সাহস রাখো, এই তো তারান বাবুকে নিয়ে এসেছি। ইনি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। আমরা সাধারণ মানুষরা যা বুঝতে পারি না, ইনি তা বুঝতে পারেন। দেখো একবার এনার সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা, সে হবে খন। তোমরা আগে খাওয়া শেষ করো তো। আমাদের খাওয়া শেষ হলে অমিয়বাবু এসে বললেন, কি যে সমস্যায় পড়েছি কি বলবো। কলকাতায় হলে না হয় ডাক্তার দেখাতাম, কিন্তু এই গ্রামে গঞ্জে ভালো ডাক্তার পাবো কোথায়? আর মেয়ে তো আমার একদম ছোট নয় যে জোর করে নিয়ে চলে যাব। আর এই গ্রামে গঞ্জে আরো একটা বিপদ আছে। মেয়ে আমার ঠিক মতো আচার আচরণ করছে না, এ কথা ছড়িয়ে গেলে লোকে বলবে ভূতে পেয়েছে। ইতিমধ্যেই একজন ওঝা ডাকার পরামর্শ দিয়েছে। ওই শেফালি আমার স্ত্রীর কাছে কথা বলেছে। সে তো খুব ভয় পেয়ে গেছে, কিন্তু এসব ব্যাপারে তো আমি আবার বিশ্বাস করি না। আর তাছাড়া শুনেছি গ্রাম্য ওঝারা নাকি ভয়ানক অত্যাচার করে। ওঝাদের কথা বাদ দিন, আসলে আপনার মেয়ের সমস্যাটা কি সেটা বলুন। হ্যাঁ বলছি, আসলে ভিতরে ভিতরে এত অস্থির হয়ে আছি যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো সব কেমন কেমন গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করছি। আগে বলো, এতদিন বাদে তোমরা এখানে এলে কেন? আর আসার পর থেকেই কি তোমার মেয়ের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলে? আচ্ছা, এক এক করেই বলছি। তুমি তো জানো কলকাতায় আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি, আমাদের পৈতৃক ব্যবসা। সেটা আমি আরো বাড়িয়েছি ইদানিং, কিন্তু আমার ব্যবসা একটু মন্দা চলছিল। মানে আমি একটু অন্যদিকে ব্যবসা বাড়াতে চাইছিলাম আর কি, তাই এখানে এলাম। যদি এখানকার যা জমি জমা আছে সেটা বিক্রি করে কিছু টাকা পয়সা আসে, আর বাড়িটাও পুরো বাড়ি হয়ে আছে দীর্ঘদিন, বাড়িটারও যদি একটা ব্যবস্থা করা যায় তাই আর কি আশা। তবে আমি একাই আসতাম, কিন্তু মেয়ে বায়না ধরলো যে সে গ্রামের রাজবাড়ি দেখতে আমার সঙ্গে আসবে, তাই বলল। বাবা, আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি গ্রামে আমাদের একটা বাড়ি আছে, ওটা নাকি আবার রাজবাড়ি, কিন্তু কোনোদিন তো সেটা চোখেই দেখলাম না। এবার কিন্তু আমি যাবই তোমার সাথে। আমি ভাবলাম মেয়ে বড় হয়েছে, কিছুদিন পরে তো বিয়ে দিয়ে দিতে হবে, তারপরে আর তার গ্রামের বাড়িতে আসার সুযোগ হবে কি হবে না, তাই এবারে নিয়ে যাই। অসীমা মানে আমার স্ত্রী, সে বারণ করেছিল। অসীমা বলেছিল, না না, ওই গ্রামগঞ্জে মেয়েকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর বাড়িটাও তো ঠিক মতো বাসযোগ্য নেই, কোথায় গিয়ে থাকবে? হ্যাঁ, কি খাবে তার ঠিক নেই, আর মেয়েটা বড় হয়েছে, কে কি খারাপ নজর দেবে তার ঠিক আছে? কিন্তু মেয়ে কিছুতেই মানতে চাইল না। শেষমেশ বাধ্য হয়ে আমরা তিনজনেই এলাম এখানে। এবার এখানকার ব্যবস্থাটা বলি। এখানে শেফালি আর সুবোধ থাকে। এখানে বলতে এই বাড়িতে নয়, একটু দূরেই ওদের একটা জমি দেওয়া হয়েছে, সেখানেই থাকে ওরা। কিন্তু এই বাড়িটা দেখাশোনার ভার তাদের ওপরেই আছে। সুবোধ হলো লতায় পাতায় আমাদের একরকম আত্মীয়। আসলে এই বাড়ির শরিক ছিল অনেক, তা শরিকদের মধ্যে কেউ কেউ থাকতো এই বাড়িতে, কিন্তু পরে পরে তাদের নিজেদের মধ্যে বিবাদ হওয়ায় প্রায় সবাই এই বাড়ি ছেড়ে চলে যায়। যারা থেকে যায় তারাও আস্তে আস্তে সবাই মারা যায়। তবে দু একজন শরিক এখনো যারা বেঁচে আছে তারা কেউ খোঁজ খবর করে না তেমন। সুবোধের বাবা মা আগে এখানেই থাকতো, কিন্তু তাঁরা মারা যাওয়ার পর সুভদ্রা আর এখানে থাকতে রাজি হয় না। তাছাড়া বাড়ির অবস্থা খুবই খারাপ,
কবে ভেঙে পড়ে তারও ঠিক নেই। সুবোধের বাবার গঞ্জে দোকান ছিল, তাই সে খুব একটা দূরে কোথাও যায়নি। সুবোধই এখন ওই দোকান দেখাশোনা করে। সুবোধই আমাকে বলছিল, এখন তো এখানে রেজিস্ট্রেশন হয়েছে, তাই জায়গার দামও নাকি অনেক বেড়ে গেছে। তাই আমরা যদি অনুমতি দিই তাহলে সে এই বাড়ি বিক্রির জন্য চেষ্টা করতে পারে। তাই আমি এখানে এলাম, কারণ আমাকে সুবোধের ওপর নির্ভর করতেই হবে। কিন্তু এখানে এসে যে এই সমস্যায় পড়ব সেটাই ভাবতে পারিনি। এই দেখো, আমি আবার অন্য দিকের কথায় চলে যাচ্ছি। আসলে মেয়ের কথাটা যে কিভাবে শুরু করব সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি ধীরে সুস্থে বলুন না, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। মেয়ে এখানে এসে বেশ হাসি খুশি ছিল, এদিক ওদিক ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। বাবা, কত বড় বাড়ি গো, কত ঘর, আর চারপাশের পরিবেশটাও খুব সুন্দর। ওদিকে আবার একটা পুকুরও আছে। মুন্নি, কিন্তু ওদিকে তুমি একা একা কিন্তু যাবে না। একটা অচেনা জায়গা, কার মনে কি আছে আমরা কিচ্ছু জানি না। ও মা, কলকাতায় তুমি একা একা কোথাও ছাড়ো না আমাকে। এখানে তো একটু একা একা ঘুরতে দাও, কিচ্ছু হবে না। আমি দূরে কোথাও যাব না, শুধু এই বাড়িটার ঘরগুলোই দেখব। কটা ঘর আছে সেটাই গুনবো। কিন্তু ওদিকের ঘরগুলো তো ভাঙা, কখন কোনটা আরো ভেঙে পড়ে তার কোনো ঠিক নেই। দোতলার সিঁড়িটা ঠিক আছে, আমি দেখছি। এদিকে দোতলায় 3টে ঘর আছে, আমি একটু ঘুরে দেখব। মুন্নি এমন ভাবে বায়না করতে লাগলো যে আমরা আর কিছুই বলতে পারলাম না। আর তাছাড়া আমি সুবোধের সঙ্গে ব্যস্ত ছিলাম নানান কাজে। পরের দিন রাতে মুন্নি হঠাৎ আমার কাছে এসে বলল, বাবা, ও বাবা, দেখো আমি ওপরের ঘর থেকে কেমন সুন্দর একটা আয়না পেয়েছি। বাহ, খুব সুন্দর দেখতে তো। তা পেলি কোথায়? ওই যে উপরের একটা ঘরে গিয়েছিলাম, সেখানে একটা ঘরে অনেক জিনিসপত্র আছে জানো, সেখানে এটা ছিল। খুব সুন্দর তাই না? খুব ধুলো ছিল, কিন্তু আমি মুছে নিয়েছি। ঠিক আছে, কিন্তু তুই একা একা কোনো ঘরে ঢুকবি না। আর কোনটা যে কোন অবস্থায় রয়েছে কেউ জানে না, ভেঙে পড়লে একদম সর্বনাশ হয়ে যাবে। না 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 বাবা, আমরা কি কালকেই চলে যাব? আমাদের দিন তিনেকের মধ্যেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এর পরদিন সকাল থেকেই মুন্নির অদ্ভুত আচরণ শুরু হলো। অসীমা আমাকে বলল, জানো তো, এই মুন্নির হাব ভাব আমার একদম ভালো লাগছে না। সে কালকে থেকে ওই আয়নাটা নিয়েই বসে রয়েছে। কাল রাতে বালিশের পাশে আয়নাটা নিয়েও শুয়েছে, আজ সকালে ওটা নিয়েই বসে আছে। আমি যখন ওকে খেতে দিলাম, আমাকে কি বললো জানো? মা, ওকে খেতে দেবে না? কাকে? এই যে আয়নার মধ্যে যে আছে, দেখো আয়নার মধ্যে কে? আমি ওর সাথে গল্প করছি। উমা, সে কি এসব কি বলছিস তুই? কই দেখি। অসীমা আমাকে বলল যে সে নাকি আয়নাটা হাতে নিয়ে দেখেছে। সাধারণ আয়না, যেমন মেয়েদের সাজের বাক্সে থাকে সেই রকমই। সেখানে অসীমা তার নিজের মুখই দেখলো, কিন্তু মুন্নি বারবার বলতে থাকলো আয়নার মধ্যে অন্য একটি মেয়ের মুখ দেখা যাচ্ছে। এরপর থেকেই সে অন্য আর কারোর সাথে কথা বলছে না, আপন মনে বসে থাকছে। কখনো ওপরে ঘরে চলে যাচ্ছে, কখনো আবার নিজের মনেই বকবক করছে। অসীমা ভয় পেয়ে আমাকে বলল, শোনো, আমার একদম কিছু ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু জানেন, মুন্নিকে আমরা কিছুতেই রাজি করাতে পারলাম না। সে নাকি এখানেই থাকবে। অসীমা বকাবকি করলে সে একেবারে জিদ ধরে বসলো, বলল, তোমরা চলে যাও তো, আমি এখানেই থাকবো। কেন? এটা তো আমাদেরও বাড়ি, তোমরা বুঝতে পারছো না কেন? ওকে ছেড়ে আমি যেতে পারবো না। যাবার কথা বললেই ও কাঁদে, দেখো ওর চোখ দিয়ে জল পড়ছে। কেঁদো না বন্ধু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই হলো ঘটনা। আপনারা চাইলে অসীমার সাথেও কথা বলতে পারেন, তবে সে এখন একটু রান্নাঘরে ব্যস্ত আছে, পরে কথা বলে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে, বুঝলে তো। আমিও অনুষ্ঠান বাড়ি ছেড়ে এসেছি, আমাকে যেতে হবে। তারানাথ বাবু আর ওনার 2 বন্ধু থাকবেন, তুমি ওনাদের সব ঘুরিয়ে দেখাও, মুন্নির সাথে কথা বলাও, দেখবে একটা সমাধান নিশ্চয়ই বেরোবে। ব্রজবাবু উঠে পড়লেন। অমিয়বাবু গেলেন তাকে এগিয়ে দিতে। কিশোরী ঠাকুর মশাইকে বলল, তাহলে ঠাকুর মশাই এবার কি হবে?
আমরা এখানে কদিন থাকবো? এ তো যা সমস্যা অমিয়বাবু বললেন, তার সহজে সমাধানের কোনো উপায় নেই। কিন্তু আমাকে কালকে ভোরে ফিরে যেতেই হবে। কিন্তু তাই বলে তো আমরা চলে যেতে পারি না এখনই। ব্রজবাবু অনেক ভরসা করে আমাদের এখানে নিয়ে এসেছেন, আর মেয়েটি আমার কন্যা সম। তাকে বিপদের মধ্যে রেখে কি করে যাই বলো তো? চলো এখন উঠা যাক, বাড়িটা ঘুরে দেখি। আজকের দিনটা তো থাকতেই হবে অন্তত। তুমি তাহলে যাও ব্রজবাবুর সাথে, বিভূতি থাকুক আমার সঙ্গে। আমরা উঠে বাইরে গেলাম। কিশোরী ব্রজবাবুর সাথে চলে গেল। অমিয়বাবুর সাথে দেখা হলো। তারানাথ তাকে বলল, আমরা একটু বাড়িটা ঘুরে দেখি কেমন? আপনি চিন্তা করবেন না, আজকের দিনটা আমরা এখানে আছি। আমরা এগিয়ে গেলাম যেদিকটা ভালো আছে সেদিকে। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম। চারিদিকে ধুলো, দেওয়ালের চুনবালি খসে পড়েছে, মাকড়সার জাল রয়েছে ইতিউতি। যাই হোক, সবকিছু পেরিয়ে আমরা উপরে উঠলাম। উপরে উঠে তো আমরা দুজনেই দাঁড়িয়ে গেলাম একেবারে। দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই সামনে যে ঘরটা রয়েছে তার সামনে মুন্নি বসে আছে দেয়ালে হেলান দিয়ে। সে তার সামনে ধরে রয়েছে একটা আয়না। আয়নাটার একটা হাতল রয়েছে নিচের দিকে, সেটা ধরে রয়েছে সে, আর কিছু কথা বলছে আয়নাটার দিকে তাকিয়ে। সে কথা বলতে এতটা মগ্ন হয়ে রয়েছে যে আমরা সামনে এসে দাঁড়িয়েছি সে টেরই পায় না। আমি তারানাথের দিকে তাকালাম। তারানাথ ইশারায় চুপ থাকতে বলল। মুন্নির কথাগুলো আমাদের কানে এলো। কি সুন্দর দেখতে তোমাকে, আর তোমার গলার হারটা কি সুন্দর। তোমাকে দেখতে তো পুরো রাজকন্যার মতো। কি বলছো? আমাকে এই হারটা দেবে? কোথায় হারটা? ওই ঘরের ভেতরে একটা বাক্স রয়েছে, গয়নার বাক্স। তুমি সেটা আমাকে নিতে বলছো? কই, চলো দেখি সেটা কোথায় আছে। এমন সময় তারানাথ ডাকলো, মুন্নি, কে 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 তোমরা? এখানে এসেছো কেন তোমরা? আমরা তোমার বাবার বন্ধু, তোমাদের এখানে বেড়াতে এসেছি। কিন্তু তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে মা? এখানে তো কেউ নেই। এই তো আয়নার মধ্যেও রয়েছে, দেখো না। মুন্নি আমাদের দিকে আয়নাটা ফেরালো। আয়নাটা কিন্তু সুন্দর, মাঝখানে গোল কাঁচ, চারিপাশে কারুকার্য করা। কিন্তু আয়নায় আমরা আমাদের মুখই দেখতে পেলাম। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মুন্নি আবার বলল, কই দেখতে পাচ্ছ না? এই তো। আমরা মুখ বাড়িয়ে দেখলাম আয়নায় মুন্নির মুখই রয়েছে। আমরা কিছুই বুঝতে পারলাম না কি বলবো। তোমরা যাও, তোমরাও আমার মা বাবার মতো কিচ্ছু দেখতে পাও না। ঠিক আছে, যাও তোমরা এখন, আমি ওর সাথে এখন ওই ঘরে যাব। কিন্তু এই ঘরে তো কেউ নেই, আর নোংরা ধুলোবালির মধ্যে গেলে তোমার শরীর খারাপ হবে যে। না না, আমি ওই ঘরে যাব। আমার বন্ধু ওই ঘরে থাকে, ওর একটা ছবি আছে ওখানে। দরজাটা আমি খুলছি, দেখো। মুন্নি দরজাটা খুলে ঘরে ঢুকলো, সেই সঙ্গে আমরাও ঢুকলাম। ঘরের জানলা বন্ধ, মাকড়সার জাল চারিদিকে। এর মধ্যে দেখা যাচ্ছে দেওয়ালে একটা বাচ্চা মেয়ের ছবি রয়েছে। ধুলোবালি থাকা সত্ত্বেও ছবিটা বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে আরো কিছু আসবাবপত্র ভাঙা অবস্থায় রয়েছে। মুন্নি ছবিটা দেখিয়ে বলল, ওই তো দেখেছো, ওর গলার হারটা দেখো, ওটা তো আমাকে দেবে বলছে। এইখানে কোথাও একটা আছে গয়নার বাক্স, কিন্তু এখন ও আর আসছেই না। তোমরা এখান থেকে চলে যাও তো, না হলেও এখানে আসবে না। ওই ঘরের এত ধুলোবালির মধ্যে আমাদেরও খুব অস্বস্তি হচ্ছিল। আমরা বেরিয়ে এলাম, কিন্তু মুন্নি ওই ঘরের মধ্যেই থেকে গেল। তারানাথ বলল, থাক, ওকে বিরক্ত করবার দরকার নেই। চলো, একটা জিনিস বোঝা গেছে, মুন্নি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে না। তবে বিপদটা অন্য দিক থেকে আসতে পারে। চলো আমরা নিচে গিয়ে দাঁড়াই। আমরা নিচে গিয়ে এদিক ওদিক দেখছিলাম। মন্দিরটা রয়েছে, তার ভেতরে কয়েকটা পাথর পড়ে রয়েছে, পাথরের সামনে কটা ফুল। মন্দিরটারও পেছনে একটা ঘর আছে মনে হচ্ছে, কিন্তু সবকিছু এত ভগ্ন জীর্ণ অবস্থায় রয়েছে যে সেদিকে পা বাড়াতে ভয় লাগে। তারানাথ বলল, দরকার নেই ওদিক যাবার। চলো আমরা অমিয় বাবুর সাথে কথা বলি। মুন্নির ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না।
তবে এই বাড়ির পরিবেশ দেখে আমি কিছুটা অনুমান করছি ও কেন এমন আচরণ করছে। ওই দেখো, মুন্নি আসছে। মুন্নি আমাদের সামনে দিয়ে চলে গেল। তার হাতে আয়নাটা ছাড়াও একটা বাক্স মতো কি রয়েছে। সে আমাদের দিকে তাকালোও না। আমরা উঠোন পেরিয়ে ঘরের দিকে গেলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি মুন্নি তার বাবাকে কিছু একটা দেখাচ্ছে। বলছে, এই দেখো, এই বাক্সটা আমাকে আমার বন্ধু দিয়েছে, কিন্তু হারটা এখানে নেই। ও বলেছে ওর গলা থেকে খুলে হারটা আমাকে দেবে। মুন্নি, তুই এসব কি বলছিস? ওরে, এসব কিছুই হবে না। তোর বন্ধু এখানে কেউ নেই, কেউ নেই। দেখুন তো তারানাথ বাবু, মুন্নি মুন্নি কি সব বলছে। ঠিক আছে, আমি দেখছি। এদিকে এসো তো মা, এখানে বসো। মুন্নি তারানাথের পাশে বসল। ঠাকুরমশাই তাকে বললে, শোনো মা, আমি জানি তোমার এক বন্ধু এই বাড়িতে আছে। তুমি তাকে ওই আয়নার মধ্যে দেখতে পাচ্ছ, তাই তো? আচ্ছা মা, তোমার বন্ধুকে তুমি ওই আয়নার মধ্যে প্রথমে কখন দেখতে পেলে, আর সে কি বলল তোমাকে প্রথম দেখায়? ওই আয়নাটা আমি পেয়েছি ওপরের ওই ঘর থেকে। ওর ছবিটার সামনেই আয়নাটা ছিল। খুব ধুলো ছিল আয়নাটার ওপরে। আমি ওটা পরিষ্কার করে নিজের মুখটা দেখছিলাম। তারপরে হঠাৎ আয়নার কাঁচের মধ্যে ওর মুখ দেখতে পেলাম। জানো, ও খুব কাঁদছিল আর বলছিল, তুই এসেছিস, আমি এবার মুক্তি পাবো, আমার সব কিছু আমি তোকে দিয়ে যাব। আচ্ছা, তুমি তোমার বন্ধুকে বলে দিও এবার সে মুক্তি পাবে। তার মুক্তির সময় হয়ে গেছে। তাই? ঠিক বলছো? ওই আয়নার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবে? আমার সঙ্গে ওর দেখা হবে? হবে তো, কিন্তু ওই আয়নার মধ্যে বন্দী হয়ে আছে সে। ওকে মুক্তি দিতে গেলে কিছু কাজকর্ম তো করতে হবে, আর তুমি আমাকে সাহায্য করবে, কেমন? এখন আমাকে কথা দাও, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, মা বাবাকেও না বলে কোথাও যাবে না, ওই ওপরের ঘরেও কিন্তু নয়, ঠিক আছে? আমি যেমন যেমন বলবো তেমন না করলে কিন্তু তোমার বন্ধু মুক্তি পাবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেমন বলবে আমি তেমনই করব। আমি এখন যাই, মাকে গিয়ে বাক্সটা দেখাই। মুন্নি শান্তভাবে ভিতরে চলে গেল। ঠাকুরমশাই অমিয় বাবুকে বললে, অমিয় বাবু, আপনার মেয়ে খুবই সুলক্ষণযুক্ত, কিন্তু এখন তার উপরে এই বাড়ির কোনো একটি মৃত মেয়ের আত্মার প্রভাব পড়েছে। তবে সে আপনার মেয়েকে দেখা দিচ্ছে ওই আয়নার মধ্যে। কি বলছেন কি তারানাথ বাবু? আমার তো শুনেই ভয় লাগছে। বলছি, ওই আত্মা আমার মেয়ের কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ, মানে না, ক্ষতি করার হলে এতদিন এসে ক্ষতি করে ফেলতো। আমার মনে হয় সে আপনার মেয়েকে কিছু বলতে চায়। আচ্ছা, আপনি এই বাড়ির পূর্ব ইতিহাস সম্পর্কে কিছু জানেন? মানে আমি তো ঠিক জানি না তেমন, তবে সুবোধ জানে। সুবোধ? সুবোধ কি আপনাদের বিশ্বাসযোগ্য লোক? বিশ্বাসযোগ্য কিনা জানি না, তবে ওকে বিশ্বাস না করে উপায় নেই, কারণ এইসব সেই দেখাশোনা করে। আসলে মুন্নির ওপর যে আত্মার প্রভাবই পড়ুক না কেন, সে এখনো মুন্নির কোনো ক্ষতি করেনি। তবে সে মুন্নিকে এখানে আটকে রেখে দিতে চাইছে, কিন্তু মুন্নির বিপদটা আসতে পারে অন্য দিক থেকে। দয়া করে একটু খুলে বলুন ঠাকুর মশাই, আমি যে কি করব কিছু বুঝতে পারছি না তো। দেখুন, আপনারা এখানকার লোক নয়, গ্রামের লোকের মনোভাব কি আপনারা জানেন না? আপনার মেয়ের কাছের থেকে গয়নার বাক্সের গল্প যদি গ্রামের লোকের কাছে ছড়িয়ে যায় তাহলে বিপদ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ওই শেফালি তো মুন্নিকে দেখেছে, তার কথাও শুনেছে। এখন সে যদি শোনে মুন্নি একটা গয়নার বাক্স পেয়েছে, তাহলে তো ভারী বিপদ। মুন্নিকে কেউ যদি ধরে নিয়ে যায় তখন? সেই জন্যেই আমি দেরি করতে চাইছি না। আপনি সুবোধকে ডাকুন, আমি এই বাড়ির পূর্ব ইতিহাস কিছু জানতে চাইছি। অমিয়বাবু সুবোধকে ডাকতে বাইরে চলে গেলেন। তারানাথ আমাকে বললে, শোনো, আমরা তো এখানে অনির্দিষ্ট কালের জন্য থাকতে পারবো না। যা করার আমাকে কালকেই করে ফেলতে হবে। কি করবেন ভাবছেন ঠাকুরমশাই?
মেয়েটি কি তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? অবশ্যই পারবে, তবে কিছু ক্রিয়াকর্ম করতে হবে। ওই তো সুবোধ এসে গেছে, দেখি কি বলে। ঠাকুর মশাই, সুবোধকে নিয়ে এলাম। ও যদি কিছু বলতে পারে। আমি বাবার সঙ্গে দু একবার এসেছি এখানে, কিন্তু তেমন কিছু জানি না। ও জানলে জানতে পারে। সুবোধ, তুমি কি জানো এই বাড়ির আগের ইতিহাস কিছু? মানে আমি বলতে চাইছি, রাজবাড়ির এই অবস্থা হলো কেন? আগে আমিও সঠিকভাবে কিছু জানি না, তবে এই অঞ্চলে একটা গল্প চালু আছে। কয়েক পুরুষ আগে এই রাজবাড়ির এক রাজার মেয়েকে একজন তান্ত্রিক অপহরণ করেছিল। তারপর থেকেই রাজবাড়ির পতনের শুরু। কেউ কেউ বলে আবার রাজার শত্রুপক্ষের কেউ ওই তান্ত্রিককে এই বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু রাজা ওই তান্ত্রিককে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। তান্ত্রিক নাকি রাজকন্যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, সঠিকভাবে কেউ কিছুই জানে না। তবে এটা ঠিক যে তারপর থেকেই রাজার ছেলেরা মারা যায়। শরিক বিবাদ চরমে ওঠে, মামলা মোকদ্দমার খরচ বেড়ে যায়। আস্তে আস্তে সবাই বাড়ি ছেড়ে চলে গেল, বাড়িটা ভূতের বাড়ি হয়ে গেল। গ্রামের লোকেরা তো তাই বলে। ভূতের উপদ্রব কি কেউ দেখেছে? কি করে জানলো গ্রামের লোক? তা জানি না, আমরাও এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেলাম। এই বাড়ি এখন কেউ কিনবে না, যদি জমিটা কেউ নেয় তাহলে দেখা যাক। মন্দিরটা এখনো একটু ভালো আছে। পুজো হয় নাকি? পুজো নিয়মিত হয় না, আমি এলে মাঝে মাঝে একটু ফুল দিয়ে দিই। ঠিক আছে, আমি মন্দিরে একটু পুজো করব। এনারা এসেছেন তো, এনাদের কল্যাণে পুজো করাটা দরকার। তোমাকে কিছু জিনিস এনে দিতে হবে, আর বাকি সবকিছু জোগাড় করে নেব আমি নিজেই। সুবোধ চলে গেল। আমরা অমিয়বাবুর সাথে কিছু কথাবার্তা বলে ঠিক করলাম যে আজ রাতেই যজ্ঞ করা হবে। আজ সারাদিনের মধ্যে যজ্ঞের যা জোগাড় তা করে নেওয়া হবে। ঠাকুরমশাই অমিয়বাবুকে বললে, সুবোধকে সবকিছু বলার দরকার নেই, সুবোধের বউ কেউ নয়। এই যজ্ঞের কথা যতটা সম্ভব গোপন রাখা দরকার। ঠাকুরমশাই সারাদিন ধরে ব্যস্ত থাকলো যজ্ঞের জোগাড় নিয়ে। দুপুরে এক ফাঁকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। খাবার পরিবেশন করলেন বৌঠান, মানে মুন্নির মা। তিনি বললেন, খুবই চিন্তায় আছি। আসলে চারি আর ব্রজবাবু যখন এখানে এসেছিল, আমি তখন বলেছিলাম চারিকে, আমরা তো এখানে কিছুই চিনি না, সে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারে মুন্নির জন্য। একবার মেয়েটার নামে বদনাম রটে গেলে আমরা তো মেয়েটার বিয়েও দিতে পারবো না। আপনারা আমার মেয়েকে বাঁচান, এর জন্য যা বলবেন আমি করতে রাজি। মেয়েকে নিয়ে আপনারা এখন চিন্তায় পড়েছেন ঠিকই, কিন্তু মুন্নি অতীব সুলক্ষণযুক্ত মেয়ে। ও যেখানে যাবে সেখানে কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে। ও এখানে এসেছে বিশেষ এক উদ্দেশ্য সাধনের জন্যে। পরবর্তীকালে ওর জন্যে সুখের জীবন অপেক্ষা করছে। আপনার কথাই যেন সত্যি হয় তারানাথ বাবু। আপনার মেয়ে চারিকে আমি দেখেছি, সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা মেয়ে। সেই লক্ষ্মীর আদেশেই তো আমি এখানে এসেছি। মুন্নিমাকে তো স্বাভাবিক জীবনে তো ফিরিয়ে আনতেই হবে, না হলে কি আমার রক্ষে আছে? আচ্ছা, ওই মন্দিরের সামনেটা একটু পরিষ্কার করে রাখতে বলবেন, আর মুন্নিমাকে নতুন বস্ত্র পরিয়ে সেখানে নিয়ে আসবেন। রাত 8টার পর চাঁদ অস্ত যাবে, তখনই আমরা যজ্ঞ শুরু করব। সারাদিন ধরে যজ্ঞের জোগাড় করার পর রাতে যজ্ঞ শুরু হলো। মুন্নি, মুন্নির মা, বাবা সকলেই যজ্ঞের আগুন ঘিরে বসেছিল। আমি একটু দূরে বসেছিলাম। সুবোধ আর শেফালিও ছিল। তাদের বলা হয়েছে অনেকদিন মন্দিরে পুজো হয় না, তাই পুজো করা হবে। যজ্ঞের আগুন লকলক করে বেড়ে উঠেছে। তারানাথ মন্ত্রোচ্চারণ করছে। মুন্নি সেই আয়নাটা হাতে ধরে বসে আছে। মনে হচ্ছে সে যেন ঘুমিয়ে পড়েছে। তার মা তাকে শক্ত করে ধরে রয়েছে। কিছুক্ষণ পর তারানাথ তাকে বলল, ওকে ছেড়ে দাও। মুন্নির মা তাকে ছেড়ে একটু দূরে সরে গেল। তারানাথ মুন্নিকে গম্ভীর স্বরে বললে, মুন্নি, এদিকে তাকাও মা। মুন্নি, আমি তোমাকে বলছি। মুন্নি ঘাটটা সোজা করে তাকালো তারানাথের দিকে। তারানাথের গম্ভীর কণ্ঠস্বর আমরাও শুনতে পাচ্ছি। আমার কপালের মাঝখানে তাকাও দেখি। তাকাও। মুন্নি সোজা হয়ে বসল।
সে তাকিয়ে আছে ঠাকুরমশাইয়ের কপালের দিকে। বলো বলো আমাকে, তোমায় ওই আয়নার বন্ধু কি বলেছে বলো। ঠাকুরমশাই বারবার একই কথা বলে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মুন্নি কেমন যেন খসখসে গলায় বলল, ও আমাকে বন্দি করে রেখেছে, আমি আর থাকবো না, তুই আমাকে মুক্তি দিবি। মুন্নি বারবার একই কথা বলতে বলতে উঠে দাঁড়ালো। যজ্ঞের আগুনে চারিদিকে একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। দূরে দূরে গাছগুলো যেন এক একটা প্রেত, একটু হাওয়া দিলেই তারা এদিক এগিয়ে আসবে বলে মনে হয়। মুন্নি মন্দিরের পেছন দিকে এগিয়ে যাচ্ছে, তার পেছনে মুন্নির বাবা মা, আমিও এগিয়ে গেলাম। আমার সামনে একটা প্রদীপ হাতে ঠাকুরমশাই, মুন্নির বাবার হাতেও একটা প্রদীপ। মুন্নি মন্দিরের পেছনের ঘরে এসে দাঁড়িয়েছে। সেই ঘরের পেছনের দেওয়াল ভেঙে গেছে। মুন্নি সেই দেওয়ালের কিনারায় দাঁড়ালো। প্রদীপের আলোয় দেখতে পাচ্ছি একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। মুন্নি সেদিকে এগিয়ে গেল, তারানাথ তার পেছনে গেল। হাতের ইশারায় সে মুন্নির মা বাবাকে সেখানেই থাকতে বলল। তারা সেখানেই থেকে গেল। আমি ঠাকুরমশাইকে অনুসরণ করলাম। বেশ কয়েক ধাপ নিচে নেমে একটা ছোট ঘর। সেই ছোট ঘরের কোণে একটা ছোট দরজা, তবে দরজার কোনো কপাট নেই। কোনো রকমে একটা লোক সেখান দিয়ে যেতে পারে। মুন্নি সেই দরজা দিয়ে ঢুকে গেল, আমরাও গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমরা স্থির হয়ে গেলাম। আমাদের দুজনের হাতেই দুটো প্রদীপ। সেই আলোতে দেখতে পেলাম দুটো কঙ্কাল দেয়ালে হেলান দিয়ে বসে আছে, তার সামনে একটা গয়নার বাক্স। মুন্নি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমরাও থমকে গেছি। ঠাকুরমশাই কি একটা মন্ত্র পড়ে কি একটা যেন ওই কঙ্কাল দুটোর উপরে ছুঁড়ে দিল, বলল, চলে যাও, আমি তোমাদের মুক্তি দিচ্ছি। চলে যাও, চিরকালের মতো চলে যাও। ওই বন্ধ ঘরের মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হলো, কিন্তু কোথাও ধোঁয়া বের হবার জায়গা নেই। আমাদের দম আটকে এলো। এমন সময় হঠাৎ মাটি কেঁপে উঠল, পেছনের দেওয়ালটা যেন আমাদের উপর ভেঙে পড়ল। আমরা চাপা পড়লাম, কিন্তু সম্পূর্ণভাবে চাপা না পড়ে একটা ঢালু মতো জায়গা দিয়ে একটা স্থানে গিয়ে পড়লাম। প্রথমে তো মনে হচ্ছিল আমরা আর কেউ বেঁচে নেই, ঘুটঘুটে অন্ধকার। মুন্নির কথাই সর্বপ্রথম মনে হলো। ডাকলাম, মুন্নি, 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 তুমি কোথায়? কোনো আওয়াজ নেই। কি জানি কি হলো মুন্নির। ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পেলাম, বিভূতি, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? এখন পাতালে চাপা পড়লাম আমরা। আমিও কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার হাতের কাছে একটা শক্ত শক্ত ঠেকছে, কি একটা যেন রয়েছে। যাই থাকুক, সে নিয়ে কি হবে? আমার মনে হচ্ছে আর কোনোদিনও এখান থেকে বেরোতে পারবো না। সত্যি পাতালে চলে এসেছি। হ্যাঁ, তাহলে তাই হবে। পাতাল ভৈরবকে দেখে আসবো, চলো যাই। আমি চুপ করে থাকলাম। কি আর বলবো? ঠাকুরমশাইয়ের কি এমন কোনো মন্ত্রের জোর আছে যে আমরা এখান থেকে বেরোতে পারবো? চিরকালের মতো সমাধি হয়ে গেল আমাদের। ঘুমিয়ে পড়ো বিভূতি, আমাদের এখন মৃত্যু নেই, সুতরাং স্বয়ং ঈশ্বর আসবে আমাদের উদ্ধার করতে। নিঃশ্বাসের প্রচন্ড কষ্ট হচ্ছিল। সেই বদ্ধ জায়গায় কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। দূর থেকে কার একটা গলা কানে আসছিল, কিশোরীর গলা মনে হলো। আমি বললাম, কিশোরী, কিশোরী বাঁচাও। আমি অন্ধকারের মধ্যে উঠে বসলাম। হাতরে হাতরে কিশোরীর কণ্ঠস্বর যেদিক থেকে আসছে সেদিক এগিয়ে গেলাম। সামনে ধুলো মাটির স্তূপ। তারানাথ বলল, সরো দেখি, আমার হাতে একটা লাঠি মতো আছে, সেটা দিয়ে ধুলোবালি সরাই। ধুলোবালির স্তূপ একটু সরিয়ে একটা সরু পথ তৈরি হলো। আমরা হামাগুড়ি দিয়ে বেরোলাম। তারপরে কিশোরীর সাহায্যে সেই মন্দিরের পেছনের ঘরে উপস্থিত হলাম। দেহে আর একটুও প্রাণ শক্তি ছিল না। মন্দিরের চাতালে বসে পড়লাম। ঠাকুর মশাইও বসে পড়েছিল। অমিয় বাবু, ব্রজবাবু সবাই আমাদের সামনে ছিল। তখন আকাশে ভোরের আলো ফুটে উঠেছে। হঠাৎ করে নজরে এলো ঠাকুরমশাইয়ের হাতে একটা সাদা মতো কি।
আমি চমকে উঠলাম। একটা হাড়, এই হাড়টা দিয়েই ঠাকুরমশাই ধুলোবালি সরিয়েছিল। ঠাকুরমশাই নিজেও সেটা লক্ষ্য করেনি বোধ হয়। সেই অবস্থায় কোনো প্রশ্ন করার মতো জায়গায় আমি ছিলাম না, তাই কিশোরী ব্রজবাবু কখন এলো এটাও বুঝতে পারছিলাম না। আমরা সবাই ঘরে গিয়ে বিশ্রাম নিলাম কিছুক্ষণ। আমার আর ঠাকুরমশাইয়ের ধুতি পাঞ্জাবির অবস্থা খুব খারাপ, সেগুলো পরিবর্তন করে ঘুমিয়ে নিলাম কিছুক্ষণ। তারপর একটু বেলায় ঘুম ভেঙে দেখি সেই ঘরেই সবাই উপস্থিত আছে। অমিয় বাবু বললেন, যাক, উঠেছেন। আমি আবার ভাবছিলাম শরীর অসুস্থ কিনা। যাক, এবার আমাদের উঠতে হবে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু তোমার তো আজকে ফিরে যাবার কথা ছিল না? তুমি এখানে এলে কি করে? হ্যাঁ, সেটা একটা কথা বটে। রাতে শুয়ে পড়েছিলাম, ভোরের ট্রেন ধরবো, কিন্তু চারি এসে দরজায় ধাক্কা দিল। কাকাবাবু, আপনারা উঠুন, আপনাদের যেতে হবে। আমার সাথে ব্রজবাবুও ছিলেন। দরজা খুলে আমরা দুজনেই বেরোলাম। চারি বারে বারে দরজায় ধাক্কা দিচ্ছিল। আমি বললাম, কি হয়েছে চারি, কোনো বিপদ ঘটেছে? হ্যাঁ, বিপদ ঘটেছে। বাবা আর কাকাবাবু খুব বিপদে আছেন, আপনারা যান, না হলে কেউ বাঁচবে না। এ কথা শুনেই আমরা বাইরে বেরিয়ে এলাম। চারির বাড়িতে গরুর গাড়ি আছে। গাড়োয়ানকে ঘুম থেকে উঠিয়ে চলে এলাম। এবার তোমাদের কি করে খুঁজে পেলাম, সেটার জন্য অবশ্যই মুন্নি আমাদের সাহায্য করেছে। সেই আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছে। সেই জন্যেই তো মুন্নির জন্য আমি এটা এনেছি। তারানাথ তার ঝোলার থেকে একটা ছোট বাক্স বের করলো। মুন্নির হাতে সেটা দিতে সে সেটা খুলে একটা গলার হাড় বের করলো। সে বলল, এটা আমার, কোথায় পেলে? তোমার বন্ধু তোমাকে দিয়েছে। এবার আমি তোমাদের একটা কথা বলি। মুন্নির এখানে যা যা অভিজ্ঞতা হয়েছে তা ওর কিছুই মনে থাকবে না। মুন্নি, তুমি ঘরে যাও মা, ওই আয়নাটা তুমি যত্ন করে রেখো, কেমন? মুন্নি ভিতরের ঘরে গেলে ঠাকুরমশাই বললে, আমি যেটা বুঝতে পেরেছি, ওই মেয়েটি, মানে যে মেয়েটি আয়নার মধ্যে দিয়ে মুন্নিকে দেখা দিচ্ছিল, সে ছিল এই বাড়ির রাজকন্যা। ওই নিচের সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যে ঘরে গিয়েছিলাম সেখানে আমরা দুটো কঙ্কাল দেখেছি, একটা রাজকন্যার আর একটা সেই লোকটার যে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। সে সম্ভবত রাজকন্যাকে অপহরণ করেছিল গয়নার লোভে, কিন্তু পরে কোনো কারণে ওই অন্ধকূপ থেকে সে আর বেরোতে পারেনি। তাদের দুজনেরই ওখানে মৃত্যু হয়, ফলে ওই অন্ধকূপে তাদের অতৃপ্ত আত্মা রয়ে যায়। এখন মুন্নি তার মা বাবার সাথে এখানে এলো। সে কৌতূহলবশত এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। ওপরের একটা ঘরে যে আরশিটা পায় সেখানে রাজকন্যার একটা ছবিও ছিল। রাজকন্যার আত্মা ওই আরশিটার মধ্যে দিয়ে মুন্নিকে দেখা দেয়। সে নিজেই তার মুক্তির পথ খুঁজে নেয়, তাই নিচের ওই পাতাল ঘরে আমি আর বিভূতি আটকা পড়লাম। মুন্নি কিন্তু দৌড় দিয়ে পালাতে পেরেছিল। যাই হোক, রাজকন্যাকে যে অপহরণ করেছিল সে তান্ত্রিক হোক বা ডাকাত হোক, তার আত্মা ওই অন্ধকূপে আটকে পড়েছিল, তারও মুক্তি ঘটল। ওই কঙ্কাল দুটো মাটির তলায় চাপা পড়ে গেল। তবে একটা হাড় আমি নিয়ে এসেছি, সেই হাড়টা পুড়িয়ে দিয়ে একটা পিণ্ডদান করে দিতে হবে। অমিয় বাবু, এটা আপনাকেই করতে হবে, কিন্তু আপনারই কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, তাই করব। তবে তবে এই শেষ কাজটুকু আপনাকেই করতে হবে তারানাথ বাবু। অন্য কাউকে ডাকলে যে পাঁচ কান হবে, বুঝতেই তো পারছেন। আমরা সব কাজ শেষ করে আবার গরুর গাড়ি করে চারির বাড়ির দিকে রওনা হলাম। ঠাকুরমশাই চুপচাপ বসেছিলেন। আমার মনে পড়ল, তারানাথের কাছে শুনেছিলাম মধু সুন্দরী দেবী কন্যা রূপে তার ঘরে জন্ম নিয়েছেন। এখন বুঝলাম কথাটা ঠিকই। মধু সুন্দরী দেবী আরও একবার আমাদের বাঁচালেন।